লোডশেডিংয়ে বোরো চাষ নিয়ে দুশ্চিন্তায় বরেন্দ্র অঞ্চলের কৃষকরা। বিদ্যুতের সমস্যা অনেকটাই কমে এসেছে দাবি পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে। চট্টগ্রাম আদালতের নিরাপত্তায় মাত্র 200 পুলিশ, দায়িত্ব পালনে হিমশিম খাচ্ছে প্রশাসন, ঝুঁকিতে বিচার ব্যবস্থা। সেন্ট মার্টিনে নিখোঁজ 2 শিক্ষার্থীর এখনো কোনো হদিস মেলেনি। ঢেউয়ের টানে মিয়ানমার উপকূলে ভেসে গিয়ে থাকতে পারে ধারণা সমুদ্র বিশেষজ্ঞদের। বাতাসের গতি প্রকৃতির মানচিত্র না থাকায় দেশে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা সম্ভব হচ্ছে না। 1.5 বছরেও বিদেশি কোম্পানির কাছ থেকে মেলেনি তথ্য। এবং শিক্ষার নামে সিলেটে চলছে রমরমা কোচিং বাণিজ্য। সৃজনশীল পদ্ধতি চালুর পরও বন্ধ করা যায়নি সেন্টারগুলো। বাংলার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি ফারহানা ন্যান্সি। কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে নিখোঁজ 2 শিক্ষার্থীর এখনো কোনো সন্ধান মেলেনি। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। সমুদ্র বিশেষজ্ঞদের মতে ঢেউয়ের টানে এই 2 শিক্ষার্থী মিয়ানমার উপকূলে ভেসে যেতে পারে। কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার ষষ্ঠ দিনের মতো চলছে নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ উদ্ধার অভিযান। এতে ব্যবহার করা হচ্ছে নৌবাহিনীর 2টি জাহাজ ও কোস্টগার্ডের 5টি নৌযান। তবে সেন্ট মার্টিনে নিখোঁজ 2 শিক্ষার্থীর সন্ধান শনিবার দুপুর পর্যন্ত পাওয়া যায়নি। যৌথ এই অভিযান সেন্ট মার্টিনের পাশাপাশি টেকনাফ, শাহপরীর দ্বীপ, কক্সবাজার ও কুতুবদিয়া উপকূলে বিস্তৃত করা হয়েছে। অনেকগুলো স্টেশনকে আমরা নির্দেশ দিয়েছি যে যেন যে যার স্টেশনে থেকে সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন করে। আমাদের এই অপারেশনে কোস্টগার্ডের সহিত বাংলাদেশ নেভির 2টি জাহাজ এবং সাধারণ জনসাধারণ সহযোগিতায় কয়েকটি কাঠের ট্রলার এবং স্পিড বোটের সাহায্যে আমরা এই অভিযান পরিচালনা করছি। তবে বিশেষজ্ঞদের মতে নিখোঁজ 2 জন স্রোতের টানে পাশের দেশ মিয়ানমারের উপকূলে ভেসে যেতে পারে। স্রোতের যে গতিধারা এটা সবসময় একই রকম থাকে না, এক এক সময় এক এক দিকে প্রবাহিত হয়। হয়তো এমনই কোনো স্রোতের গতিধারায় এই ছাত্ররা হয়তো মিয়ানমারের উপকূলের দিকে এসে চলে যেতে পারে। গত 14 এপ্রিল দুপুরে সেন্ট মার্টিন ভ্রমণে আসা আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 34 জনের একটি দল সমুদ্রে গোসল করতে নামলে স্রোতের টানে ভেসে যায় 6 জন। এর মধ্যে 4 জনের লাশ উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছে 2 শিক্ষার্থী। সময় সংবাদ, কক্সবাজার। ঘন ঘন লোডশেডিং এর কারণে সেচ নির্ভর বোরো চাষ নিয়ে চিন্তিত বরেন্দ্র অঞ্চলের কৃষকেরা। কৃষকরা বলছেন বিকল্প উপায়ে সেচ দিতে গিয়ে তাদের খরচ আগের তুলনায় অনেক বাড়ছে। এতে তাদের লাভের আশা দিনকে দিন ফিকে হতে বসেছে। অন্যদিকে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দাবি আগে কিছুটা লোডশেডিং থাকলেও এখন নেই। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে আরো জানাচ্ছেন সাইফুর রহমান রকি। রাজশাহী অঞ্চলের মাঠে মাঠে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, কিন্তু এত সবুজও যেন কৃষকদের মনকে সবুজ করতে পারছে না। দিন যত যাচ্ছে সার পানি ও অন্যান্য খরচ বেড়েই চলেছে। তার উপর আবার সেচ নির্ভর বোরো আবাদ করতে গিয়ে নতুন যন্ত্রণা হিসেবে দেখা দিয়েছে ঘন ঘন লোডশেডিং। এতে পর্যাপ্ত পানি না পাওয়ায় বিপাকে কৃষকেরা। সকাল থেকে চলছে 2 বিঘা মাঠে পানি পায় না আমাদের। সকাল থেকে বসে আমরা সব কৃষকগুলো সকাল থেকে 7 বার কারেন্ট টানলো, তাহলে ভুঁই সমস্ত ধরেন ইরিবুরার ধানের জমিতে বহু পয়সা খরচ এবং সব জমি ফাইটা কমপ্লিট হয়ে আছে। ধানের ভেবে এখন পানি না পায় তা আমাদের ধান তো কমে দেবে বিঘাতে। লোডশেডিং এর কারণে বিকল্প উপায়ে সেচের ব্যবস্থা করতে হচ্ছে বরেন্দ্র অঞ্চলের কৃষকদের। এজন্য তাদের খরচ আগের তুলনায় অনেকটাই বেড়েছে, এমনটাই বলছেন তারা। এ অবস্থায় অনেক জমি ফেটে চলছে, তাই কৃষকেরা বাধ্য হয়ে শ্যালো মেশিনের মাধ্যমে জমিতে সেচের ব্যবস্থা করছেন। এতে খরচ যে হারে বেড়েছে সে অনুযায়ী লাভ হবে কিনা এ নিয়ে চিন্তিত তারা। হয়তো কারেন্ট নাই, একসময় কারেন্ট গেছে, একসময় পানি পাচ্ছি না, খরচ লাগছে বেশি, শ্যালো করতেছে, শ্যালোতে বেশি পড়েছে। সার এই যে বললাম যে 800 টাকা করে সার, খরচ বেশি হয়েছে, লাভটা হবে না, কঠিন অবস্থা। সাময়িক সমস্যার কারণে কিছুদিন বিদ্যুতের লোডশেডিং থাকলেও এখন আর তা নেই বলে জানান পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। গত 27, 28, 29 এই 3 দিন কাটাখালী গ্রিডের ক্যাপাসিটি বাড়াতে গিয়ে ওখানে পাওয়ার ট্রান্সফরমার চেঞ্জ করা হয়েছে। এই চেঞ্জ করতে গিয়ে এটা পূর্ব ঘোষিত এবং এটা আমরা পেপারে নিউজ দিয়েছি, মাইকিং করেছি, বিশেষ বিশেষ গ্রাহকদেরকে চিঠির মাধ্যমে অবহিত করেছি যে এই 3 দিন আমাদের একটু লোডশেডিং এর মাত্রা বেড়ে যাবে। কৃষি বিভাগ চলতি বোরো মৌসুমে রাজশাহী বিভাগের 8 জেলায় 8,38,992 হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।
প্রয়োজনীয় ফোর্স না থাকায় চট্টগ্রাম আদালতে আসামিদের পাশাপাশি বিচারপ্রার্থী জনগণকে সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ প্রশাসন। ৭৬টি আদালতের দাপ্তরিক কাজ, বিচারকদের নিরাপত্তা এবং আসামি তদারকির দায়িত্বে রয়েছে মাত্র ২০০ পুলিশ সদস্য। এতে নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে আদালত অঙ্গন সহ পুরো বিচার ব্যবস্থা। আশরাফুল আলমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ৮ থেকে ১০ জন আসামিকে কোর্ট হাজত থেকে বিচারকের কাঠগড়া কিংবা কাঠগড়া থেকে পুনরায় কোর্ট হাজতে ফিরিয়ে আনছে মাত্র একজন পুলিশ। আবার হাতে গোনা কয়েকজন পুলিশ দায়িত্ব পালন করে কোর্ট হাজত থেকে শতাধিক আসামিকে প্রিজন ভ্যানে তোলার কাজে। এই দৃশ্য চট্টগ্রাম আদালতের প্রতিদিনের। এক্ষেত্রে পুলিশ কর্মকর্তাদের দাবি প্রয়োজনীয় জনবলের সংকট। প্রিজন ভ্যানে থাকতে হয়, পুলিশ প্রোটেকশন দিতে হয়, তারপর আপনার প্রতিটি এজলাসের আলাদা নিরাপত্তা দিতে হয়। কোর্টের সংখ্যা বাড়ছে, বিভিন্ন ধরনের আদালত আছে, কিন্তু আমাদের জনবল সেই তুলনায় বাড়ে নাই। আসামি আপনার আনা নেওয়া করা এক কোর্ট থেকে আরেক কোর্টে, এটা এখন যে জনবল আছে এ দিয়ে করা খুব কষ্টসাধ্য। পুলিশ কর্মকর্তারা জানান, চট্টগ্রাম আদালতে নিয়োজিত রয়েছে ২ শতাধিক পুলিশ সদস্য। এর মধ্যে ম্যাজিস্ট্রেট আদালতগুলিতে বিচারকের কাছে নথি উপস্থাপন এবং কোর্ট সাব ইন্সপেক্টরের দায়িত্ব যেমন রয়েছে, তেমনি প্রতিটি এজলাসের নিরাপত্তায় থাকছে ২ জন করে পুলিশ কনস্টেবল। এই কর্মযজ্ঞ আপনার সামাল দিতে আসলে পুলিশের হিমশিম খেতে হয়। আর এখানে আপনার যে কোর্ট বিল্ডিংটা, কোর্ট হিল যে একটা পাহাড়ের ঢালে অবস্থিত, এখানে এটা সিকিউর করা আসলেই একটা কষ্টকর ব্যাপার। কয়েকজন আসামিকে একজন পুলিশ নিয়ে ডগে আনা নেওয়া করে, এটা রিস্ক, এটা বিপজ্জনক। কোন সময় আসামি ওখান থেকে ছুটে চলে যেতে পারে। পুলিশ কর্মকর্তারা আশা করছেন, নতুন জনবলের বরাদ্দ পাওয়া গেলে এই সমস্যা থাকবে না। আমাদের আপনার যে জনবল বৃদ্ধির যে প্রস্তাবটি আছে, সেখানেও কোর্টের জনবল বাড়ানোর প্রস্তাব আছে। আমরা যদি সেই জনবলটি যদি আমরা পাই, তাহলে কোর্টের কার্যক্রম আর সহজতর হবে। চট্টগ্রাম আদালতে প্রতিদিন বিচারিক কাজের জন্য ১,০০০-এর বেশি আসামিকে হাজির করা হয়, আর আইনজীবী রয়েছেন ২,০০০-এর বেশি। সে সাথে ১৫,০০০-এর বেশি বিচারপ্রার্থী কিংবা সাধারণ মানুষ অন্যান্য কাজে আদালতে আসেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা সময় আরো থাকছে। খাগড়াছড়িতে জেএসএস ও ইউপিডিএফ এর সংঘর্ষে গুলিতে নিহত ১, গুরুতর আহত ১ স্কুল ছাত্রী। প্যারাশুট অ্যাডভান্সড হেয়ার অয়েল, যা নারকেলের পুষ্টি ময়েশ্চার ঠিক রেখে চুলকে করবে স্বাস্থ্য উজ্জ্বল। তিস্তা সহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সার দাবিতে সিপিবির লং মার্চ তিস্তা ব্যারেজ পৌঁছেছে। দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে যাত্রা শুরু করে লং মার্চটি। এটি রংপুরের পাগলাপীর, নীলফামারীর বড়ভিটা জল ঢাকা হয়ে বিকেলে লালমনিরহাট জেলার দোয়ানিতে তিস্তা ব্যারেজ পয়েন্টে পৌঁছায়। ব্যারেজ পয়েন্টের সমাবেশের মধ্য দিয়ে লং মার্চ শেষ হওয়ার কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার ঢাকা থেকে তিস্তার উদ্দেশ্যে রওনা করে লং মার্চটি। কক্সবাজারে চলছে রাখাইন সম্প্রদায়ের নববর্ষ উৎসব জলকেলি। ৩ দিন ব্যাপী এ আয়োজনের আজ শেষ দিন। নাচ, গান আর বাদ্যবাজনার তালে রাখাইন সম্প্রদায়ের সবচেয়ে বড় এই সামাজিক উৎসব পরিণত হয় পাহাড়িদের প্রাণের উৎসবে। আকর্ষণীয় এই জলকেলি উৎসব নিয়ে একটি প্রতিবেদন থাকছে সংবাদের শেষাংশে। বিএনপির লং মার্চ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, শান্তিপূর্ণ কোনো কর্মসূচিতে বাধা দেয়ায় তার দল বিশ্বাসী নয়। তবে তিনি বলেন, কর্মসূচির সফলতার সম্ভাবনা কম থাকলেই বিএনপি এমন মিথ্যাচার করে। শনিবার সকালে কুষ্টিয়ায় জেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন। এ সময় এবি সিদ্দিক ও ইলিয়াস আলী অপহরণের ঘটনায় বিএনপির বক্তব্যের সমালোচনা করেন হানিফ। সিদ্দিককে উদ্ধার করার পরে এটা প্রমাণিত হয়েছে যে সরকারের কোনো সংশ্লিষ্ট মহলের সঙ্গে জড়িত ছিল না, এবং আমরা বারবারই বলেছি যে ইলিয়াস আলীর ঘটনার সঙ্গে সরকার কোনো জড়িত নয়। এটা বিএনপি নেতাদের কথা অনুযায়ী আজকে যাদের সামনে পরিষ্কার হয়ে গেছে যে দুইটা একই সূত্রে গাঁথা হলে পরে এটার সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্ট নেই। আওয়ামী লীগ কোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ায় বিশ্বাসী নয়। তাদের এই কর্মসূচি সফল আর সমালোচনা কম থাকে, তখন এইগুলো করে জনগণের মধ্যে বাড়তি একটা আকর্ষণ সৃষ্টি করার জন্য এই সমস্ত মিথ্যা প্রোপাগান্ডা করে।
সম্ভাবনাময় বায়ু শক্তি কাজে লাগাতে রাষ্ট্রীয়ভাবে উইন্ড ম্যাপিং করতে কোনো বিনিয়োগ করেনি বাংলাদেশ, যে কারণে এই তথ্যের জন্য এখন বিদেশি কোম্পানির উপর নির্ভরশীল হতে হচ্ছে। বাতাসের গতি প্রকৃতির সুনির্দিষ্ট তথ্য নেই বলে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্রের পরিকল্পনাও করতে পারছে না পিডিবির নবায়নযোগ্য জ্বালানি পরিদপ্তর। বায়ু বিদ্যুৎ খাত নিয়ে আবুল কালাম আজাদের প্রতিবেদন। বাংলাদেশের উপকূল রেখার দৈর্ঘ্য 740 কিলোমিটার। বিশেষজ্ঞদের মতে উপকূল থেকে 10 কিলোমিটার পর্যন্ত ভূমিতে বাতাসের গতিবেগ বেশি থাকে বলে 7400 বর্গ কিলোমিটার এলাকা বায়ু বিদ্যুতের জন্য সম্ভাবনাময়। আর বড় বায়ু বিদ্যুৎ প্রকল্পের পূর্বশর্ত হলো সারা বছর বাতাসের গতি প্রকৃতির সুস্পষ্ট মানচিত্র। আমাদের আনফরচুনেটলি আমরা নিজেদের বায়ু সম্পদটাকে ঠিক ওইভাবে জরিপও করতে পারিনি। আমাদের উদ্যোগের অভাব আছে, অবহেলা আছে অনেক জিনিস। বাতাস পর্যবেক্ষণের একটি টাওয়ার স্থাপনের খরচ 1 কোটি টাকারও কম। এখন পর্যন্ত রাষ্ট্রীয় কোনো বিনিয়োগ না করে বায়ুর তথ্যের জন্য বিদেশি কোম্পানির উপরই নির্ভরশীল হয়েছে বিদ্যুৎ বিভাগ। বাংলাদেশের উপকূলীয় এলাকার বায়ুশক্তির গতি প্রকৃতি দেখতে এবং সুস্পষ্ট মানচিত্র তৈরিতে দুটি পর্যবেক্ষণ টাওয়ার বসিয়েছে ভারতীয় কোম্পানি। গত 1.5 বছর ধরে তারা এই বায়ু প্রবাহ পর্যবেক্ষণ করছে এবং আরও অন্তত 6 মাস পর্যবেক্ষণের পর এই দুটি এলাকায় বায়ু প্রবাহের একটি সুস্পষ্ট মানচিত্র মিলবে বলে জানাচ্ছেন কর্মকর্তারা। সরকারের পরিকল্পনায় আরও 5টি জায়গায় বাংলাদেশের বাতাস পর্যবেক্ষণের কাজ পাচ্ছে একটি মার্কিন প্রতিষ্ঠান। এনআরইএল ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি ল্যাবরেটরি আমেরিকার সেই প্রতিষ্ঠানটাও এখানে আরও 5টা জায়গায় অচিরেই তারা এরকম মাস্ট বসাবে। আরও 22টা এরকম আমরা স্থান ঠিক করেছি যেখানে আমরা এই মাস্ট আমরা বসিয়ে পুরো বাংলাদেশের আমরা একটা উইন্ড ম্যাপিং এর কাজ আমরা শেষ করতে পারবো। প্রায় 1.5 বছর ধরে ভারতীয় কোম্পানি রিজেন ফেনী ও মগনামা থেকে প্রাপ্ত বাতাসের তথ্য বিশ্লেষণ করছে। পিডিবির নবায়নযোগ্য জ্বালানি পরিদপ্তরকে এখনো সেই তথ্য দেয়া হয়নি। অবশ্য মন্ত্রণালয় জানিয়েছে তাদের কাছে রিজেনের দেয়া তথ্য রয়েছে। উইন্ড ম্যাপিং এ আসছে, আমাদের কাছে রিপোর্ট আছে। আমরা 9 মাসের একটা রিপোর্ট আছে আমাদের কাছে, আমাদের মন্ত্রণালয়। তো প্রয়োজন হলে যে কোনো সময় এটা শেয়ার করা যাবে। উইন্ডের ম্যাপিং মিনিমাম 1 বছর লাগে প্রত্যেকটা সিজনের, তারপরেও হয় না। কারণ উইন্ডের কতগুলো জিনিস দেখা লাগে, যে সারা বছর কিভাবে বায়ুর প্রবাহ হয়, দিনে রাত্রে কিভাবে বায়ুর প্রবাহ হয়, আবার উচ্চতায় কিভাবে হয়। বায়ু বিদ্যুতের সম্ভাবনা কাজে লাগাতে বিদেশ নির্ভরতা থেকে বেরিয়ে নিজেদের বিনিয়োগেও বাতাসের তথ্যপত্র সংগ্রহ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আবুল কালাম আজাদ, সময় সংবাদ, ঢাকা। সৃজনশীল পদ্ধতি চালুর পরও সিলেটে বন্ধ করা যায়নি কোচিং ব্যবসা, বরং দিনে দিনে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে পাল্লা দিয়ে বাড়ছে কোচিং সেন্টারও। এসব কোচিং সেন্টারে শিক্ষার নামে চলছে রমরমা ব্যবসা। এখানেই শেষ নয়, শিক্ষার্থীদের কোচিং ও গাইড থেকে সরাতে সৃজনশীল পদ্ধতির গাইডেও ভরে গেছে সিলেটের লাইব্রেরিগুলো। আব্দুল হাদির রিপোর্ট। এমন চিরচেনা চিত্র সাধারণত স্কুল কিংবা কলেজ ছুটির সময় দেখা মেলে, কিন্তু এই দৃশ্য কোনো স্কুল ছুটির নয়। সিলেট নগরীর একটি কোচিং সেন্টারের ক্লাস শেষে শিক্ষার্থীরা এভাবেই বের হয়ে যাচ্ছে। কোচিংয়ে আসা শিক্ষার্থীরা জানায়, স্কুলের ক্লাসগুলো ঠিকমতো বুঝতে না পেরে বাধ্য হয়ে তারা এখানে ক্লাস করতে আসেন। কলেজে যে ক্লাসটা হয় অনেক স্টুডেন্ট থাকে, এর মধ্যে কিছু বোঝা যায় না। টেন্সের বেসিক যেটা, এটা কিন্তু পরিষ্কার করে বোঝায় না। স্কুলে যে পড়াটা হয় সেটা টাইমটা অনেক কম। প্রাইভেট ছাড়া কোনোভাবে পাস করা সম্ভব না। শিক্ষার্থীদের কোচিং ও গাইড বই থেকে দূরে রাখতে সরকার সৃজনশীল পদ্ধতি চালু করে, কিন্তু বন্ধ হয়নি কোচিং ব্যবসা। আর লাইব্রেরিগুলোও ভরে গেছে সৃজনশীল গাইডে। শিক্ষক ও শিক্ষার্থীরা বলছেন, সৃজনশীল সম্পর্কে শিক্ষকদের পুরোপুরি জ্ঞান না থাকায় বন্ধ হচ্ছে না গাইড ও কোচিং সেন্টার। সৃজনশীলটা আমরা যে কিভাবে লিখবো তার একটা স্টেপ পাওয়া যায়, কারণ গাইডের ভিতর সৃজনশীল কোশ্চেনটা লেখা থাকে। গাইডের কি দরকার? আমি মনে করি না গাইডের দরকার। ক্লাসে যদি ঠিকমতো পাঠদান করা সম্ভব হয় তাহলে স্টুডেন্টরা কোচিং মুখী হবে না। আর কোচিং সেন্টারেই পড়তে হবে এমন মানসিকতা শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তৈরি হয়েছে বলে মনে করেন এই দুই শিক্ষাবিদ। সৃজনশীলতার ব্যাপারটা নতুন আসছে, তো এখন নতুন আসতে গিয়ে এটা কেমন হবে কি হবে ইতস্ত করতে করতে কিন্তু সময় যাচ্ছে, সুতরাং অভ্যাসজনিত কারণে এই সময়টা কিন্তু ওদিক দিয়ে ঠিক রয়ে গেছে। সৃজনশীলতার পরিপন্থী কিছু উদ্যোগ যেটা ওই শিক্ষার্থীদের সৃজনশীলতার প্রতি একটা বাধার সৃষ্টি করে। কোচিং সেন্টার পরিচালনাকারীদের সাথে বারবার যোগাযোগ করা হলেও কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। নগরীর লামাবাজারের এই উদ্যম এলাকায় অর্ধশতাধিক কোচিং সেন্টার গড়ে উঠেছে। এসব কোচিং সেন্টারের মালিক বিভিন্ন স্কুল এবং কলেজের শিক্ষক। যিনি নিজের শিক্ষা প্রতিষ্ঠানে ঠিকমতো ক্লাস নেন না, তিনি এসব কোচিং সেন্টারের জনপ্রিয় শিক্ষক। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট।
মেঘনা পারে ৩০ লাখ মানুষের জন্য সরকারি স্বাস্থ্য সেবার সবচেয়ে বড় প্রতিষ্ঠান চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল। কিন্তু ২৫০ শয্যার হাসপাতালটি ডাক্তার আর লোকবল সংকটের কারণে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। আর হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকারও করলেন লোকবল সংকটের কথা। চাঁদপুর প্রতিনিধি ফারুক আহমেদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ২০০৫ সালে নির্মাণ করা হয় ২০০ শয্যার চাঁদপুর আধুনিক জেনারেল হাসপাতাল। এর ২ বছর পরই এটিকে ২৫০ শয্যায় উন্নীত করা হলেও সেবার মান বাড়েনি একটুও। বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা ৮০০ থেকে ৯০০ রোগীর বেশিরভাগই বঞ্চিত হচ্ছেন চিকিৎসা সেবা থেকে। সকাল ৯টা বাজে ঢুকছি, এই পর্যন্ত বেলা ১১টা ১২টা বাজে গেছে, কিন্তু এখনো ডাক্তার আইসে কোনো রুগী দেখে না, এখনো ডাক্তার দেখাতে পারি না। হাসপাতাল আইসা ৩ হইতে ৪ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। ২৫০ শয্যা হসপিটালের মধ্যে ডাক্তার নাই, রুগী আছে ডাক্তার নাই। গড়ে প্রতিদিন রুগী ৮ থেকে ৯০০ আসে প্রতিদিন, বহির্বিভাগে আউটডোরে। আমাদের লোকবল কম থাকায় আমরা অনেক সময় সবকিছু করতে পারতেছি না। যদি আমাদের লোকবল ঠিকমতো পাওয়া যেত, সুযোগ সুবিধা আরো বাড়ানো হইতো, তাহলে ইনশাআল্লাহ আমরা আরো ভালো ট্রিটমেন্ট দিতে পারতাম। এখানে প্রচুর রোগী হয় এবং আমরা কাজ করতে হিমশিম খেয়ে যাই। প্রয়োজনীয় জনবলের অভাবে রোগীরা ঠিকমতো সেবা পাচ্ছে না বলে স্বীকার করলেন হাসপাতাল তত্ত্বাবধায়ক। আমাদের কাঙ্ক্ষিত জনবল যা থাকার ছিল তার চেয়ে অনেক কম আছে। তার মধ্যেও আমরা আপ্রাণ চেষ্টা করে কাঙ্ক্ষিত সেবা দেওয়ার জন্য চেষ্টা করছি। যদি আমাদের এই ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, পরিচ্ছন্ন কর্মী আমাদের যে অনুমোদিত জনবল দেওয়া হয়, তাইলে আমাদের আরো সেবা সুন্দরভাবে দিতে পারবো। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ৬০ জন ডাক্তার এবং ৪০ জন নার্স কাজ করার কথা থাকলেও কর্মরত আছেন মাত্র ৩২ জন ডাক্তার এবং ১৫ জন নার্স। সময় সংবাদ, চাঁদপুর। বাংলা সময় আরো থাকছে। সেচ সুবিধা আর অধিক মুনাফার কারণে পিরোজপুরে জনপ্রিয় হয়ে উঠেছে তরমুজ চাষ। প্রশিক্ষণের জন্য সরকারি সহায়তার দাবি কৃষকদের। খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে জেএসএস ও ইউপিডিএফ এর মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে জয়কুমার চাকমা নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে কল্পরানী চাকমা নামে এক স্কুল ছাত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকাল ৮টার দিকে লক্ষ্মীছড়ির দুর্গাছড়ি এলাকায় জেএসএস ও ইউপিডিএফ এর মধ্যে সংঘর্ষ বাধে। আধা ঘণ্টা ব্যাপী এই সংঘর্ষে দুপক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। এ সময় মানিকছড়ি বাজারে নিজের প্রতিষ্ঠানে যাচ্ছিলেন জয়কুমার চাকমা নামে ওই ব্যবসায়ী। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এই ঘটনায় লক্ষ্মীছড়ি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক স্কুল ছাত্রী গুরুতর আহত হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এই ঘটনার জন্য জেএসএস দায়ী করেছে ইউপিডিএফকে, তবে তা অস্বীকার করেছে সংগঠনটি। রান্না বান্না শেষ করিয়া আমি মেয়েরা ভাত বাইর করো, ভাত কামো, তারপর বাইর করছে বাসন টাসন ধুয়ে, তারপর বাইর করছে। এতে মাত্র 2 ঘরে খাই, তারপর ওই ইউবিতে বাইরে আনতেছে, তারপর গুলি সারি দিই। আবার যখন ফায়ার গুলো শুনছিলাম আওয়াজগুলো আর তখন বাড়ি থেকে আসছিলাম। আমরা বাড়ি থেকে আসে সাথে সাথে আমরা দেখছিলাম একজন মারা, একজন নিয়ে গেছে মেডিকেলে। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিকের অপহরণকারীদের শনাক্ত এবং গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ মারুফ। বিকেলে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের দেলপাড়ায় অপহরণের জায়গা পরিদর্শন করে তিনি সাংবাদিকদের একথা জানান। আবু বকর সিদ্দিকের অপহরণের ঘটনা তদন্তে গঠিত 5 সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার ছাড়াও নারায়ণগঞ্জের পুলিশ সুপার নুরুল ইসলাম, গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম, মামলা তদন্ত কর্মকর্তা আক্তার হোসেন উপস্থিত ছিলেন। আমাদের তদন্ত শেষ হয়ে যায়নি, আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। আমাদের দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে যে যারা অপরাধী এই ঘটনার সাথে জড়িত তাদেরকে শনাক্ত করে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা। এদিকে শনিবার বিকেলে আবু বকর সিদ্দিককে বহনকারী সিএনজির চালক হাফিজুর রহমানের জবানবন্দি গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আরেকবার জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত শীর্ষ সংবাদগুলো। লোডশেডিংয়ে বোরো চাষ নিয়ে দুশ্চিন্তায় বরেন্দ্র অঞ্চলের কৃষকরা। বিদ্যুতের সমস্যা অনেকটাই কমে এসেছে, দাবি পল্লী উন্নয়ন বোর্ডের।
চট্টগ্রাম আদালতের নিরাপত্তায় মাত্র 200 পুলিশ, দায়িত্ব পালনে হিমশিম খাচ্ছে প্রশাসন, ঝুঁকিতে বিচার ব্যবস্থা। সেন্ট মার্টিনে নিখোঁজ 2 শিক্ষার্থীর এখনো কোনো হদিস মেলেনি। ঢেউয়ের টানে মিয়ানমার উপকূলে ভেসে গিয়ে থাকতে পারে ধারণা সমুদ্র বিশেষজ্ঞদের। বাতাসের গতি প্রকৃতির মানচিত্র না থাকায় দেশে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা সম্ভব হচ্ছে না। 1.5 বছরেও বিদেশি কোম্পানির কাছ থেকে মেলেনি তথ্য। এবং শিক্ষার নামে সিলেটে চলছে রমরমা কোচিং বাণিজ্য। সৃজনশীল পদ্ধতি চালুর পরও বন্ধ করা যায়নি সেন্টারগুলো। কুমিল্লার ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা নতুন জাতের একটি ধান আবিষ্কার করেছেন। গত 12 বছর গবেষণা ও পরীক্ষা শেষে নতুন জাতের B58 ধানটি সম্পর্কে জানান ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। সকালে এ উপলক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া শাসনগাছা নোয়াপাড়া ধান গবেষণা ইনস্টিটিউটে B58 জাতের ধান ক্ষেত পরিদর্শন করেন। ইনস্টিটিউটের বিজ্ঞানীরা জানায় B58 মূলত বড় মৌসুমের একটি উফশী জাত এবং এই জাতটি প্রথম টিস্যু কালচার পদ্ধতিতে উদ্ভাবিত। সেচের সুবিধা আর অধিক মুনাফার কারণে পিরোজপুরে দিন দিনই জনপ্রিয় হয়ে উঠছে তরমুজ চাষ। লাভজনক হওয়ায় বর্তমানে পেশা পরিবর্তন করে অনেকেই ঝুঁকছেন তরমুজ চাষের দিকে। তবে পর্যাপ্ত প্রশিক্ষণ এবং জ্ঞানের অভাবে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে অনেককেই। তরমুজ চাষে তাই সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছে কৃষকরা। জেলা প্রতিনিধি জিয়াউল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উপকূলীয় এলাকার কৃষিপ্রধান জেলা পিরোজপুর। ধান, ডাল, আলু সহ প্রায় অনেক সবজির চাষ হয় এখানে। 2 দশক আগে অন্যান্য ফসলের পাশাপাশি জেলায় তরমুজ চাষ শুরু হয়। তবে সেচের অভাবে তরমুজ চাষ একসময় কষ্টকর ছিল, কিন্তু বর্তমানে সেচের সুবিধার কারণে দিন দিনই লাভজনক হয়ে উঠছে তরমুজ চাষ। ফলে তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠেছেন এখানকার কৃষকেরা। কিন্তু পর্যাপ্ত জ্ঞানের অভাবে কৃষকরা রোগ নির্ণয় করতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। ভাইরাস আক্রান্তর কারণে এই ফলটা এই সমস্যাটা হয়েছে, কিন্তু ভাইরাসের কোনো ঔষধ পাওয়া যায় নাই। এবার আমাদের এই মাঠে প্রায় 250 একর জমিতে তরমুজ চাষ হয়েছে। আল্লাহর রহমতে খারাপ না, কিন্তু তাই ভাইরাসের সমস্যাটাই বেশি। মাল বলি এইছে 8 কেজি 10 কেজি, কিন্তু এখন ব্যাপারী নামলি আমরা বিক্রি করে দেবো। আর এবছর তরমুজের ফলন নিয়ে আশাবাদী জেলার কৃষি বিভাগ। গত বছর যেখানে ফলন ছিল 438 হেক্টরে, এবছরে ফলন আপনার মোটামুটি 6-7 হেক্টরে আবাদ হয়েছে এবং আবহাওয়া ভালো থাকাতে চাষিরা এবার ভালো ফলন পাবে বলে আশা করছি। এখন পর্যন্ত যদিও তেমন বাজারজাত শুরু করে নাই, তবে তাদের ধারণা যে গত বছরের তুলনায় গত বছর যেখানে 20 টন প্রতি হেক্টরে ফলন হয়েছে, এবারে 25 মেট্রিক টন ফলন তারা পাবে। চলতি বছর জেলার 500 হেক্টরেরও বেশি জমিতে তরমুজ চাষ করা হয়েছে। সময় সংবাদ, পিরোজপুর। চাঁদাবাজি ও বোমা হামলার প্রতিবাদে খুলনা কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঝিনাইদহের ক্ষুদ্র ব্যবসায়ীরা। শনিবার সকাল 9টা থেকে 12টা পর্যন্ত মহাসড়কের সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। ক্ষুব্ধ ব্যবসায়ীরা জানান, চাঁদার দাবিতে শুক্রবার রাত 1টার দিকে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারে বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার প্রতিবাদে সকালে খুলনা কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে ব্যবসায়ীরা। পরে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আশ্বাসের প্রেক্ষিতে মহাসড়কের অবরোধ তুলে নেন তারা। এদিকে 7 দফা দাবিতে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সকাল 10টা থেকে মহাসড়কে অবস্থান নিয়ে এই মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা হাসপাতালের মূল ফটক বন্ধ করে দিলে হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে প্রশাসন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে বেলা 12টায় কর্মসূচি প্রত্যাহার করা হয়। বহিরাগতদের কলেজে প্রবেশ নিষেধ, ছাত্রীদের নিরাপত্তা, কলেজের সীমানা প্রাচীর নির্মাণ সহ 7 দফা দাবিতে এই মানববন্ধন করে শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। সকালে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্তদের দ্রুত প্রয়োজনীয় সাহায্য দেওয়ার আশ্বাস দেন। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে বিজয়নগরের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত হয় অর্ধশত ঘরবাড়ি ও গাছপালা। ওই ঘটনায় আহত হন কমপক্ষে 10 জন। আমরা যথাশীঘ্র সম্ভব আমরা আজকের ভিতরে আমরা কিছু না কিছু সহযোগিতা করার চেষ্টা করব
এবং এটা আমরা পিআইইউকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এই ডিভাস্টেশনের যে ক্ষতির যে পরিমাণটা এটা নির্ধারণ করার জন্য। পার্বত্য জেলা বান্দরবানে বনভূমি উজাড় করে ফসলি জমি তৈরি ও বাসস্থান গড়ে তোলায় ধ্বংস হচ্ছে হাতির অভয়ারণ্য। এতে দিন দিন কমে আসছে বুনো হাতির সংখ্যা। এছাড়া খাবারের অভাবে মাঝে মধ্যেই হাতির পাল হানা দিচ্ছে লোকালয়ে। এই অবস্থায় বিলুপ্তির হাত থেকে এই প্রাণীটি রক্ষায় অভয়ারণ্য গড়ে তোলার তাগিদ দিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা। বান্দরবান প্রতিনিধি বাসু দাসের পাঠানো তথ্য ও ছবি নিয়ে টেস্ট রিপোর্ট। সবুজ পাহাড়ে ঘেরা বান্দরবান ও রাঙামাটিতে একসময় শত শত হাতির অবাধ বিচরণ থাকলেও আজ তার দেখা মেলায় ভার। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাসস্থান সহ অন্যান্য কাজে মানুষ ধ্বংস করছে বনভূমি। এতে হাতির অভয়ারণ্য ধ্বংসের সাথে দেখা দিচ্ছে হাতির খাদ্য সংকট। তাই মাঝে মধ্যেই খাবারের সন্ধানে এসব হাতি হানা দিচ্ছে লোকালয়ে। এতে ফসলি জমি নষ্ট করছে এবং বসত বাড়িতে ভাঙচুর ছাড়াও আহত করছে অনেককে। অন্যবার আসে এদিক দিক থেকে, এখন আসছে পাহাড় থেকে, এদিক দিয়ে রাস্তা এই সমস্ত আমাদের ঘর থেকে আক্রমণ করছে। বাড়ি ঘরে নানা রকমের গাছ গাছরা আছে, এগুলো কলা গাছ, ওই সমস্ত ধরনের সবকিছু খেয়ে ফেলে। 1 বছর ধরে মানে আড়াই হাতির লেভেলে কষ্ট, বেশি কষ্ট হয়। ঘর বাড়ি এখনো থাকিতে পারি না। এই অবস্থায় লোকালয়ে হাতির আক্রমণ কমাতে এবং বিলুপ্তির হাত থেকে হাতি রক্ষায় অভয়ারণ্য গড়ে তোলার তাগিদ দিয়েছেন বন বিভাগের সাবেক এই কর্মকর্তা। চলাচলের পথে ক্ষেত খামার করা হয়েছে বা বসত বাড়ি করা হয়েছে, এর জন্য হাতির সংখ্যা অনেক কমেছে। এটা আমার ধারণা যে অর্ধেক হাতিও এখন আর দেখা যায় না। ওদের সংরক্ষণ করতে হলে ওদের চলাচলের পথটা এবং ওদের যেখানে ওরা বিশ্রাম নেয় সেই জায়গাগুলোকে সংরক্ষণ করতে হবে। এদিকে পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে হাতির অভয়ারণ্য গড়ে তোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানালেন বান্দরবানের জেলা প্রশাসক। ইতিমধ্যে জেলা পরিষদ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে বলে চেয়ারম্যান মহোদয় আমার সাথে কথা বলেছেন যে একটি এলাকাকে একটা বাজেট করে যদি বরাদ্দ পাওয়া যায় তিনি উদ্যোগ নিচ্ছেন যে ওই এলাকাটাকে হাতির অবাধ বিচরণ ক্ষেত্র হিসেবে সংরক্ষিত ঘোষণা করা। 2004 সালে বাংলাদেশ বন বিভাগ ও IUCN পরিচালিত এক শুমারিতে দেখা যায় দেশের 11টি বন বিভাগে 250 থেকে 350টি হাতি ছিল। বর্তমানে তা নেমে এসেছে 150-এ। সময় সংবাদ, বান্দরবান। নানা আয়োজন ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে কক্সবাজারে চলছে রাখাইন সম্প্রদায়ের নববর্ষ উপলক্ষে 3 দিনের জলকেলি উৎসব। নাচ, গান আর বাদ্যবাজনার তালে রাখাইন সম্প্রদায়ের সবচেয়ে বড় এই সামাজিক উৎসব পরিণত হয় তাদের প্রাণের উৎসবে। কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাখাইন পঞ্জিকা অনুযায়ী 1336 সালকে বরণ করে নিতে শুরু হয়েছে উৎসব। জলকেলি বা পানি খেলার আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় তারা। বিদায়ী বছরের ব্যর্থতা আর গ্লানি মঙ্গলিক পানি দিয়ে পরিচ্ছন্ন করে নতুন দিনকে স্বাগত জানায় উৎসবে আসা রাখাইনরা। এটা আমাদের একটা কালচারাল প্রোগ্রাম। প্রতি বছরে আমরা পানি খেলে নিউ ইয়ারটাকে ওয়েলকাম করি। ইয়াং জেনারেশনরা বেশিরভাগ পালন করা হয়, এখানে অনেক এনজয় করা হয় এই পানি খেলা উৎসবে। সবকিছু মিলে ভালো লাগছে। ধর্মীয় বিভিন্ন আচার পালনের পাশাপাশি রাখাইন কৃষ্টিকে লালনের জন্য প্রতি বছর এই উৎসবের আয়োজন করা হয় বলে জানান আয়োজক। নতুন বছরকে নতুন উদ্দীপনায় বরণ করার উদ্দেশ্যে আমরা পরস্পরের প্রতি পানি ছুড়িয়ে আমরা এই বর্ষটাকে পালন করে থাকি এবং মৈত্রী পানি দিয়ে আমরা আশীর্বাদ করি যেন সারা বছর আমাদের সবার জীবনে মঙ্গল বয়ে আনে। কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে প্রায় 50টি মণ্ডপে চলছে এই উৎসব। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই উৎসব চলবে শনিবার পর্যন্ত। সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। লোডশেডিং এ বোরো চাষ নিয়ে দুশ্চিন্তায় বরেন্দ্র অঞ্চলের কৃষকরা। বিদ্যুতের সমস্যা অনেকটাই কমে এসেছে দাবি পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের। চট্টগ্রাম আদালতের নিরাপত্তায় মাত্র 200 পুলিশ, দায়িত্ব পালনে হিমশিম খাচ্ছে প্রশাসন, ঝুঁকিতে বিচার ব্যবস্থা। সেন্ট মার্টিনে নিখোঁজ 2 শিক্ষার্থীর এখনো কোনো হদিস মেলেনি। ঢেউর টানে মিয়ানমার উপকূলে ভেসে গিয়ে থাকতে পারে ধারণা সমুদ্র বিশেষজ্ঞদের। বাতাসের গতি প্রকৃতির মানচিত্র না থাকায় দেশে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা সম্ভব হচ্ছে না। 1.5 বছরেও বিদেশি কোম্পানির কাছ থেকে মেলেনি তথ্য। এবং শিক্ষার নামে সিলেটে চলছে রমরমা কোচিং বাণিজ্য। সৃজনশীল পদ্ধতি চালুর পরও বন্ধ করা যায়নি সেন্টারগুলো।
এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *, লিখে বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।